নতুনকে বরণ করে নিতে কতটা প্রস্তুত আমরা কিংবা আপনি? নতুনরাই বা কতটা প্রস্তুত নতুন কিছু দিতে? সেই নতুনের আহ্বান দিয়েই বাংলাদেশে জন্ম নিতে চলেছে নতুন এক রাজনৈতিক দলের। সেই দলটি আমাদেরকে কি দিবে কিংবা কি দিতে চায় কিংবা কেমন হবে তাদের যাত্রা? আসলেই কি তারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর একটি হতে পারবে, নাকি অন্য অনেক ছোট দলগুলোর মতো আসলে থেকে যাবে পেছনের সারিতে? সেই অনেক প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেজওয়ানুজ্জামান, আর আমাদের অনুষ্ঠান জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল। আপনারা জানেন যে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক দলের উত্থান ঘটতে চলেছে, যেখানে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক হয়ে একটি নতুন রাজনৈতিক ঘোষণা দেবে, রাজনৈতিক পথ চলার অঙ্গীকার করবে। সেই দলটির নাম এখনও ঠিক হয়নি, কিন্তু নেতৃত্বে কারা আসছেন তার অনেকটাই এখন পর্যন্ত স্পষ্ট। আর সেই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি, এবং আব্দুল হান্নান মাসুদ, তিনি আছেন মুখ্য সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। এবং আমাদের সঙ্গে আছেন বেশ কজন তরুণ মুখ। এই তরুণদের প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়েই কিন্তু রাজনৈতিক দলটি আসছে। তারা আসলে কতটা প্রস্তুত এবং তাদের কি চাওয়া এই দলের কাছে, আমরা সেটা জানতে চাই। আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চাই। প্রথমেই আমি কাকে দিয়ে শুরু করব? দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই, হান্নান মাসুদ এবং আরিফ। দুজনেই একটু যদি বলেন আমাদেরকে যে আসলে এই রাজনৈতিক দলটি গঠনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল। আমি যদি উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন, তিনি পদত্যাগ করে বলেছেন যে গণ অভ্যুত্থানের যে চাহিদা চাওয়া ছিল সেটা পূরণ হয়নি, সেই চাওয়া পূরণ করার জন্যই আবারও রাজপথে তাকে ফেরত যেতে হচ্ছে। কি চাওয়া ছিল? আপনাদের কি একমত আপনাদের চাওয়া পূরণ হয়নি? হ্যাঁ, এই জায়গায় তো অবশ্যই আমরা একমত। আশা করি আমাদের সামনে যারা আছে তারাও একমত হবে যে প্রজন্মের আকাঙ্ক্ষা, প্রজন্ম থেকে প্রজন্মকে বঞ্চিত করে, লাঞ্ছিত করে, শোষিত করে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যেটা মূলত হচ্ছে আপনার যার পরবর্তীতে বারবার রক্তক্ষয়ী সংঘাত, রক্তক্ষয়ী লড়াই, স্বাধীন বাংলাদেশে বারবার এই যে লড়াই করে করে আমাদের গণতন্ত্রের জন্যে, আমাদের সার্বভৌমত্বের জন্যে, আমাদের স্বাধীনতার জন্যে, ভাষার স্বাধীনতার জন্য আমাদেরকে কথা বলতে, আমাদেরকে লড়াই করতে হচ্ছে, রক্ত দিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক দলের, নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, বাংলাদেশে অনেকগুলা ছোট ছোট রাজনৈতিক দলও আছে, অনেকেই ক্ষমতায় গিয়েছে। স্বাধীন বাংলাদেশে স্বাধীন একটি মানচিত্র রয়েছে, স্বাধীন বাংলাদেশে একটি পতাকা রয়েছে, একটি জাতীয় সঙ্গীত রয়েছে, কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ কি আসলে এই স্বাধীনতা ভোগ করছে? আজকে আমি এখানে, আমরা যারা বসে আছি, আমাদের সামনে যারা বসে আছে, আমাদের এই প্রজন্মটা, আমাদের কাছে একটাই বিষয়, আমরা তো হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছি। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা আজ থেকে স্বাধীন হওয়ার 30 বছর পর মিনিমাম আমাদের প্রত্যেকেরই প্রায় জন্ম। তো সেই জায়গা থেকে আপনার এই 30 বছর, এই যে 40 বছর, 50 বছর এই রাষ্ট্রটাকে কারা শাসন করেছে, কারা এই রাষ্ট্র গঠনের দায়িত্বে ছিল? এই রাষ্ট্র গঠনের দায়িত্বে ছিল রাজনৈতিক দলগুলা, গতানুগতিক যে রাজনৈতিক দলগুলা, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ঘুরে ফিরে এরাই এসেছে। জামাতও এক সময় রাজনীতির কোয়ালিশনে ছিল, বিভিন্ন ছোট ছোট দলগুলো কোয়ালিশনে ছিল। কিন্তু তারা কি করেছে? আমাদের সেই প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্ম, যারা স্বাধীনতার ঝান্ডা নিয়ে আমাদের সামনে এসেছিল, যারা মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে আমাদের সামনে এসেছিল, যারা গণতন্ত্রের ধারক বাহক হয়ে আমাদের সামনে এসেছিল, তারা আমাদেরকে কেমন বাংলাদেশ উপহার দিয়েছে? আমরা যখন সকালবেলা ঘুমাতে গিয়ে সকালে ঘুম থেকে উঠেই আমরা শুনেছি রাতের বেলা আমাদের বাড়ির পাশের একজনকে গুম করে নেওয়া হয়েছে। আমরা রাতে ঘুমাতে গিয়েছি, তখন আমরা শুনতে পেরেছি যে আমাদের অঞ্চলের একজনকে শুধুমাত্র ভিন্ন দল করার কারণে, ভিন্ন মত পোষণ করার কারণে এক জায়গায় ধরে পিটানো হয়েছে। আমরা শুনেছি যে হচ্ছে তার লাশ পাওয়া গিয়েছে। এইভাবে আমাদেরকে একটা ট্রমার মধ্য দিয়ে বড় হতে হয়েছে। তো এই জায়গা থেকে আমরা বলবো আমাদের এই প্রজন্ম আসলে হচ্ছে, আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদেরকে নিরাপদ বাংলাদেশ দিতে পারে নাই। এই দায়টা পূর্ববর্তী প্রজন্মের, যারা রাজনীতি করেছে, যারা বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে, যারা বিভিন্ন সময় সরকারে ছিল, তাদের জন্য কি এটা যথেষ্ট সময় ছিল না যে আমাদেরকে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেয়া? এখন 24-এর গণ অভ্যুত্থানের পরে যদি হচ্ছে পরবর্তী প্রজন্ম যখন আসবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা তো আমাদেরকে বলবে যে আপনাদের দিকে তাকিয়ে 2000 জন জীবন দিয়েছিল নিরাপদ বাংলাদেশের জন্য, আপনারাও আমাদেরকে নিরাপদ বাংলাদেশ উপহার
দিতে পারেন নাই। আমরা এখন যেভাবে প্রশ্ন করতেছি আমাদের পূর্ববর্তী প্রজন্মকে, আমরা সেই প্রশ্নের মুখোমুখি হতে চাচ্ছি না। তার মানে কি আমরা এটা চাচ্ছি 5ই আগস্টের পর থেকে কি আপনাদের এই চিন্তাটা ছিল রাজনৈতিক দল করার? না না, এই চিন্তাটা আমাদের 5ই আগস্টের পর থেকে না। এটা আবার আমাদের এই পথ চিন্তাটা চলা হচ্ছে যেদিন থেকে আমরা বুঝতে শিখেছি যে হচ্ছে এই রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা আমাদেরকে নিরাপদ বাংলাদেশ দিতে পারছে না, তার মানে সেদিন থেকে আমরা উপলব্ধি করছি, আমাদের প্রত্যেকের উপলব্ধি যে হচ্ছে আমাদের এই জায়গায় নতুন কিছু প্রয়োজন। তার মানে এই চিন্তাটা সেই অনেক নতুন পুরনো। আমি জায়গা একটু থেকে। আরিফের কাছে জানতে চাই কতদিনের পুরনো, তার মানে এতদিন কেন এটা প্রকাশ্যে আসেনি? এতদিন আপনারা সবাই একটা বলেছেন যে আমরা রাজনীতি করব কিনা ঠিক নেই, রাজনৈতিক দল করব কিনা আমরা এখনো পরিষ্কার না, স্পষ্ট না। চিন্তাটা যদি অনেক আগে থাকে তাহলে সেটা এখনো প্রকাশ্য হয়নি কেন? ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শহীদ গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং একই সাথে আজকের দিনটাও একটা গুরুত্বপূর্ণ দিন। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় যেভাবে হচ্ছে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 72 জন হত্যা করা হয়েছে, এই দিনে একটা নৃশংস দিন আর কি, এই দুইটা দিন তাদেরকেও স্মরণ করছি। আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে দেখেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 53 বছরে যে আমরা যে স্বাধীন হয়েছি, স্বাধীন হলেও আমাদের রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের কিছু ভূমিকা থাকে। যে আমি যেই দল করি না কেন, আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত, মানে যেইটাই আমি করি না কেন, রাষ্ট্রর জায়গা থেকে তার নাগরিকের দলীয় পরিচয়, পেশাগত পরিচয়, তার ধর্মীয় পরিচয়, সব কিছুর পরিচয়ের ঊর্ধ্বে ওঠে নাগরিক হিসেবে তার যে অধিকারটা, সে অধিকারটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই জায়গা থেকে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করে, সেটি হতে পারে বিচার বিভাগ, আইন বিভাগ এবং অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে যেগুলো হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু আমাদের এখানে ব্যর্থতা যেটা হচ্ছে যে 53 বছর ধরে বাংলাদেশটা রাষ্ট্র আকারে গড়ে ওঠে নাই। যখন যেই দল ক্ষমতায় আসছে তারা ওই প্রতিষ্ঠানকে সেই হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে তাদের দলীয় জায়গার থেকে। লাস্ট 15 বছর যেটা হয়েছে একেবারে মানে এই দলীয়করণের একেবারে চূড়ান্ত রূপটা হচ্ছে ধারণ করছে। আপনি দেখবেন যে 2018 সালে ধানের শীষে ভোট দিছে এক গৃহবধূ, তাকে গণধর্ষণ করা হয়েছে ভোট দেওয়ার ফলে। আপনি গত 15 বছরে 3000-এর অধিক বিচার বহির্ভূত হত্যা হয়েছে। এগুলো তো আমার মনে হয় সবার এতদিনে জানা এবং প্রকাশ্য। ইয়েতে তো এই জায়গাটা হচ্ছে আমাদের প্রথম যেটা আপনি বললেন যে আমরা আসলে কি চাই, আমাদের প্রথম চাওয়াটা হচ্ছে বাংলাদেশটাকে রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, যেই রাষ্ট্র তার প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা, মর্যাদা এবং হচ্ছে সমাজ নিশ্চিত করবে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়টি আর কি। আমরা যাব আপনাদের কাছে। আমার একটা নিজের প্রশ্ন আছে, আমি প্রশ্নটা একটু আগে করতে চাই যে আপনি বলছিলেন যে রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান, সেইটা আপনাদের চিন্তা, সেই কারণে রাজনৈতিক দল করার চেষ্টা কিংবা উদ্যোগ। আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, কিন্তু অন্য অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু এখনো আছে, যারা আগেও ছিল এখনো আছে। তাদেরকে কি আপনারা বিশ্বাস করতে পারছেন না? না, এখানে বিষয়টি হচ্ছে কি দেখেন, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে যেটা হয়েছে যে রাজনীতিটাকে এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে, যেমন ধরেন আপনি সাংবাদিকতা করেন, আপনার জীবনের লক্ষ্য আছে, আপনি একদিন সম্পাদক হবেন, টেলিভিশন স্টেশন হেড হবেন, এরকম স্বপ্ন আছেন। শিক্ষার্থীরা যারা ব্যাংকিং সেক্টরে ঢোকে, বাংলাদেশ ব্যাংকে রেডি হয় কিংবা অন্য এক জায়গা থেকে কোন এক সময় স্বপ্ন দেখে সর্বোচ্চ শীর্ষে যাবে। বাংলাদেশে যেটা হচ্ছে, রাজনীতি যারা করে এরা কখনোই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটা স্বপ্ন দেখতে পারে না। এই যে জায়গাটা, ফলে যেটা হচ্ছে যে একটা রাষ্ট্রে যখন কোনো জনগোষ্ঠী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বড় হইতে পারে না, তখন তো আপনার ওই রাষ্ট্রে বিকল্প হয় না। আপনি তো জিজ্ঞেস করবেন কয়েকদিন পরে বিকল্পকে। ফলে আপনি রাজনীতির ক্ষেত্রে এইটা যদি ভাঙা যায়, তাহলে এই রাষ্ট্রে এই প্রজন্মে যে আমার সামনে যারা আছে এদের থেকে অনেকে স্বপ্ন দেখবে যে আমি প্রধানমন্ত্রী হব, মিনিস্টার হব। এরা কি স্বপ্ন দেখছে কি এরা কি প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই। এই নতুন রাজনৈতিক দল নিয়ে আপনাদের মন্তব্য আগে প্রথমে জানতে চাই, প্লিজ। কে বলতে চান? আচ্ছা, আমি মিথুল শিকদার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে এটা যে বৈষম্যহীন ছাত্র আন্দোলন যখন আমরা করছিলাম তখন কিন্তু শুধুমাত্র ছাত্ররা না, বাংলাদেশের জনতাও কিন্তু এর সাপোর্ট দিচ্ছে, বিধায় স্বৈরাচারী শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না। আমরা প্রিভিয়াস টাইমে দেখছি কোনো রাজনৈতিক দল শেখ হাসিনাকে পালাইতে সেই রকম কোনো এফোর্ডেবল কোনো কাজ করতে পারে নাই। সেখানে দাঁড়িয়ে যখন বৈষম্যহীন ছাত্র আন্দোলন নামে কিছু ছাত্র, কিছু জনতা সাহস নিয়ে শাহবাগে দাঁড়িয়ে যায়, বাংলার মানুষও এক পর্যায়ে তাদের সাথে দাঁড়িয়ে যায়। কিন্তু আপনারা যে নাগরিক কমিটি করতে যাচ্ছেন, কতটা মানুষের দোরগোড়াতে পৌঁছাতে পারবেন, যেটা বৈষম্যহীন ছাত্র আন্দোলন হিসেবে পৌঁছাতে পেরেছিলেন? আর কোনো প্রশ্ন একবারে নিয়ে আমরা উত্তরগুলো দিতে চাই, প্লিজ।
মানে মানুষের কাছে পৌঁছানো কতটুকু এই আছে? রাজনৈতিক দলটা আসলে কতটা মানুষের কাছে পৌঁছানো সম্ভব? জি প্লিজ। আমার একটা প্রশ্ন আছে, আপনারা যে নতুন দল নিয়ে আসছেন, সে দলটি আমাদের বিদ্যমান যে দলগুলো রয়েছে সেগুলোর প্রতিযোগী হবে নাকি সহযোগী হবে? আচ্ছা, প্রতিযোগী হবে না সহযোগী হবে, প্লিজ। আমার নাম দেবজিৎ। আমি যে প্রশ্নটা ভাইয়ের কাছে করতে চাই, ভাই বলেছেন একটা নিরাপদ দেশ বা একটা নিরাপদ দেশের জন্য আপনারা হচ্ছে একটা নতুন দল নিয়ে আসছেন, যে দলটা যে ধরনের দল আমরা কখনো দেখি নাই হয়তো বাংলাদেশে এর আগে। তো আপনারা আসলে কি নিরাপত্তাটা দিতে পারবেন, কতটুকু দিতে পারবেন এবং সেফটিটা কতটুকু এনশিওর করতে পারবেন বাংলাদেশের মানুষের জন্য, সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আমরা নিয়েছি, আমরা একটু হান্নান মাসুদের কাছে জানতে চাই যে প্রথম কথা, আমার যে এই দলটা আপনি বলেছেন, আরিফ বলেছে যে একটা গণতান্ত্রিক চর্চা যেন দলের মধ্যে হয়, সেটা আমরা দেখতে চাই, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখতে চাই। আপনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ দিতে চাই। এই দলটার নাম কি এখনো ঠিক হয়েছে? না, দলের নাম নিয়ে হচ্ছে আমরা প্রায় 3 লক্ষ মানুষের মতামত নিয়েছি। সেই 3 লক্ষ মানুষের মতামত থেকে আমরা নামগুলোর একটা শর্ট লিস্ট করছি, সেখান থেকেই মূলত হচ্ছে আমরা একটা নাম পছন্দ করবো আর কি। অনেকে বলছে বাংলাদেশ নাগরিক পার্টি। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু অনেকগুলো নাম এসেছে, এখন আমরা ফাইনাল করিনি। আচ্ছা, আমাদের ভাইয়েরা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করছে। এই যে জি, আপনার হচ্ছে আমরা যারা হচ্ছে এই প্রজন্মের রাজনৈতিক কনসাসনেস এত ভালো হয়েছে, যেটা নিয়ে মানে হচ্ছে সামনের বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি আসলেই। বিষয়টা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূলত আমরা ছাত্রদেরকে নিয়ে শুরু করেছিলাম, কিন্তু দেশের মানুষের প্রয়োজনে এবং হচ্ছে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু মানুষ আমাদেরকে কেন্দ্র করে দেখেছে, আপনাকে কেন্দ্র করে দেখেছে। যখন আপনাকে স্টুডেন্ট হিসেবে আপনি রাস্তায় ছিলেন প্রথমে কোটার জন্য, যখন আপনার দিকে গুলি ছুটছে, তখন কিন্তু হচ্ছে আশপাশের রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক এবং হচ্ছে বিভিন্ন বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে মানুষজন রাস্তায় নেমে এসেছে। তো হচ্ছে মানুষ আসলে হচ্ছে স্টুডেন্টদেরকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে মানুষ শেখ হাসিনাকে হটিয়েছে। কিন্তু আমাদের সেই যে শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা এক দফা দিয়েছিলাম, সেখানে আমাদের কথা ছিল যে হচ্ছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিব, পুরাতন রাজনৈতিক ব্যবস্থা ভেঙে দিব, আমরা হচ্ছে প্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করবো, এরকম অনেকগুলো কথা কিন্তু আমাদের এক দফার মধ্যে ছিল যে শেখ হাসিনার পতন, প্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত। এখন এই যে এই কথাটা দেয়া একটা পরিস্থিতি, যেটা মানুষের আকাঙ্ক্ষাকে কিন্তু হচ্ছে এটা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে, যার কারণে মানুষ জীবন বাজি রেখে আবার 4ই আগস্ট 5ই আগস্ট রাস্তায় নেমে এসেছিল, কেউ কিন্তু ঘরে ফিরে যায়নি। তো সেই জায়গা থেকে আমরা আসলে হচ্ছে একটা জায়গায় আমরা এখানে ব্যর্থ হচ্ছি। আমাদের সেদিন মানে হচ্ছে আমাদের পাশে শেখ হাসিনা পতনের জন্য রাজনৈতিক দল সব দলকে পেয়েছি আমরা, সকল আওয়ামী বিরোধী রাজনৈতিক দল সবগুলো এসে আমাদের সাথে রাজপথে সঙ্গী হয়েছে। কিন্তু দেখেন হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য গিয়ে আমরা যখন হচ্ছে ফ্যাসিস্ট চুপ্পু যে শেখ হাসিনা পায়ে ধরে সালাম করতে না পারার জন্য যার আফসোস, যাকে শেখ হাসিনা মানে ক্ষমতায় 24-এর নির্বাচন সুন্দরভাবে করার জন্য তাকে রাষ্ট্রপতি বানিয়েছে, দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো আমাদের সেই জায়গায় বাধা দিয়েছে। আপনি আমরা তো হচ্ছে বাংলাদেশে জন্ম নিয়েছি স্বাধীনতার 30 বছর পরে, কিন্তু এই যে 72 সালে এসে একটি সংবিধান করা হয়েছে, 72-এর সংবিধান যেটাকে বলে, ভারত থেকে ঘুরে এসে একটা 31 সদস্য বিশিষ্ট কি 36 সদস্য বিশিষ্ট একটা কমিটি, সেই কমিটি শুধুমাত্র একটি রাষ্ট্র থেকে ঘুরে এসে বাংলাদেশ রাষ্ট্রের জন্য সংবিধান দিয়ে দিয়েছে 9 মাসের। সেই সংবিধান পরবর্তীতে বাকশাল দিয়েছে আমাদেরকে, সেই সংবিধান রক্ষী বাহিনী দিয়েছে আমাদেরকে, সেই সংবিধান আমাদেরকে পরবর্তীতে সামরিক শাসন দিয়েছে, সেই সংবিধান পরবর্তীতে আমাদেরকে মানে বারবার কাটাছাড়া করতে করতে ফ্যাসিবাদী ব্যবস্থা পর্যন্ত নিয়ে এসেছে, স্বৈরাচারী ব্যবস্থা ছিল। তো সেই সংবিধান যখন আমরা বাতিল করে আমরা বলছি আপনারা সকলে মিলে আসেন, এসে আমরা একটি নতুন সংবিধান রচনা করি, এই সংবিধানটা বাতিল করে, কিন্তু সেই জায়গায় বাধা দিয়েছে। 72-এর সংবিধান যদি হচ্ছে বাতিল না করে, তাহলে নাকি হচ্ছে আওয়ামী ভাষায় তারা কথা বলছিল যে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে চলে যাবে। দেখেন হচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছি যে হচ্ছে সবাই মিলে আমরা এক জায়গায় বসি, আমরা সকল ছাত্র সংগঠন নিয়ে আমরা যখন 9 দফা দিয়েছিলাম, 9 দফার ভিত্তিতে কিন্তু সকলে রাজপথে নেমেছিল একেবারে যখন শুরুতে নামে। সেই 9 দফার একটা দফা ছিল হচ্ছে লেজুট ভিত্তিহীন ছাত্র রাজনীতি। সুতরাং এতদিন লেজুট ভিত্তিক, দেখেন হচ্ছে ছাত্র দলের লিডারশিপ ঠিক করে দেয় কে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সিগনেচার করে দেয় কে ছাত্র দলের সভাপতি হবে, সেক্রেটারি হবে, হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঠিক করে দেয় কে ছাত্রলীগের কি হবে, মানে এখন নিষিদ্ধ সংগঠন যেটা। তো এই যে লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে ছাত্রদেরকে লাঠিয়াল হিসেবে মূলত আমাদের দমনের জন্য ব্যবহার করা হয়েছে। ছাত্র রাজনীতি কিন্তু 52 ছাত্র রাজনীতি দেখেন, 69-এর ছাত্র রাজনীতি দেখেন, যাচ্ছে ছাত্ররা স্বাধীনভাবে চলতো, ছাত্র সংসদ নির্বাচন ছিল, সেখান থেকে ছাত্ররা তাদের নেতা নির্বাচন করতো, যারা ছাত্রদের জন্য কথা বলতো, ছাত্র রাজনীতি থেকে লিডারশিপগুলো আসতো। এই যে লেজুট ভিত্তিহীন ছাত্র রাজনীতির কথা বলে আমরা কয়েকবার বিভিন্ন সকল ছাত্র সংগঠনগুলোকে আহ্বান করছি যে হচ্ছে যেহেতু আপনাদের একটা
সাপোর্ট বেজ আছে ফ্যাসিবাদ বিরোধী, সকলে বসে এক জায়গায় বসে আমরা একটা রূপরেখা তৈরি করি, যে এই রূপরেখা তৈরি করে আমরা যাতে হচ্ছে এই রূপরেখার ভিত্তিতে আগামী বাংলাদেশে ছাত্র রাজনীতি পরিচালিত হবে, যে ছাত্ররা কেমন চাচ্ছে আপনি আগেরটা। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে বড় বড় ছাত্র সংগঠনগুলো, ছাত্রদল এরা কিন্তু আমাদের ডাকে সাড়া দেয়নি। আমরা এরপরে বলছি আপনারা ডাকেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়ে আমরা সব বসি, একটা রূপরেখা দেশকে দেয়া দরকার। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে ওনারা এটাতেও রাজি হননি। আমরা রাজনৈতিক দলগুলোর ধারে ধারে গিয়েছি, আপনারা জুলাই দেখেছেন। ঘোষণাপত্র নিয়েও এখনো একমত হতে দেখি এবং হ্যাঁ, আমরা রাজনৈতিক দলগুলোর ধারে ধারে গিয়েছি, ওনাদের অফিসে গিয়েছি যে হচ্ছে আপনারা আমাদের সাথে বসেন বা আপনারা সব বসে বাংলাদেশের আগামী রাজনীতি, রাষ্ট্রের জন্য রাজনীতি কি হবে, সকলের একটা কমন সেন্স আসুক, কনসাসনেস আসুক, যে হচ্ছে আমরা এই এই পয়েন্টে এই দেশের জন্য সবসময় ঐক্যবদ্ধ থাকবো। ক্ষমতার জন্য আমরা ঠিকই নির্বাচনে যাব, আমরা ঠিকই একজন আরেকজনের বিরোধিতা করবো, কিন্তু দেশের মৌলিক কয়েকটা প্রশ্ন তৈরি করে ব্যবস্থা তৈরি, এটার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। কিন্তু এই জায়গায়ও কিন্তু ঐক্যবদ্ধ হতে আসেনি আমরা, যেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র বলেছি, বলেছি কথা দিয়ে দিয়ে বারবার আমাদেরকে আমাদের থেকে মানে সরে যাচ্ছে। এবং হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করে আমরা যেই কথাটা দিয়েছি, যে হচ্ছে আমরা এক দফায় যে কথাটা দিয়েছি, আমরা বারবার চেষ্টা করেও সেইখানে আমরা সফল হতে পারছি না। তাহলে কি কি করতে হচ্ছে? তাহলে এই সংগ্রামটা কিন্তু সকল রাজনৈতিক দল যদি একসাথে হয়ে ঐক্যবদ্ধ হইতো, একমত হইতো কোনো কিছু বিষয়ে, তাহলে কিন্তু হচ্ছে ওনাদের মাধ্যমে আগামী বাংলাদেশ পুনর্গঠন শুরু হতো এবং সহজে কয়েক মাসের মধ্যে, এক বছরের মধ্যে এটা একটা সুন্দর প্রক্রিয়ায় চলে আসতো। কিন্তু দেখা যাচ্ছে যে এখন আমাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেটাই কি রাজনৈতিক দলের আরেকটা বড় কারণ, যে আপনাদের নিজেদের রাজনীতিতে তোমরা যেটা যাওয়া? চাচ্ছ, তোমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাচ্ছ, তোমরা এবার নিজেরা লড়াই করে আদায় করে নাও। তোমরা নতুন সংবিধান চাচ্ছ, তোমরা লড়াই করে আদায় করে নাও। তোমরা নতুন রাজনৈতিক ব্যবস্থা দেখতে চাচ্ছ, সেটা তোমরা লড়াই করে আদায় করে নাও। এখন আমাদেরকে আরেকটা লড়াইয়ের দিকে হচ্ছে, যে লড়াইটা হচ্ছে 1 মাসের হবে না, যে লড়াইটা হয়তো বা 100 বছরেরও হইতে পারে, বাট এই লড়াইটা শুরু আমরা আমাদের হাত দিয়ে করে দিতে চাচ্ছি। আমি হান্নান মাসুদের কাছে আসবো, একটু আমি আরিফের কাছে যেতে চাই, যে একটা প্রশ্ন ছিল যে সহযোগী হবে স্বর্ণ দলগুলো না প্রতিযোগী হবে? এখানে সহযোগী প্রতিযোগীর বিষয় যেটা হচ্ছে, জাতীয় যে স্বার্থগুলো, পিপলের স্বার্থ, যেগুলো জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থ, দেশের যেটা, সে জায়গার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতর বর্তমান মানে একমাত্র আওয়ামী লীগ ও তার যে সহযোগী যে যারা ছিল 14 দল, এরা বেতে বাকি দলগুলো কিন্তু এক। আপনি যদি বলেন যে এখন হান্নান তো তা বলছেন না, এক না তো, আপনাদের ডাকে সাড়া দেয়নি তো তারা। ওইটা হচ্ছে মানে আমি যেটা বলতেছি, মানে একটা কোন ক্ষেত্রে, একটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন আপনি যদি বলেন যে এখন আওয়ামী লীগ ফিরে আসুক বা এই জায়গার ক্ষেত্রে, কিন্তু অনেক সময় তারা সবাই অনেকটা এক হয়। যে আপনি দেখছেন যে যখন শেখ হাসিনা বক্তব্য দিতে চাইছে, সবাই কিন্তু এটাকে ইয়া করছে, আপনি সার্বভৌমত্বের প্রশ্ন আনবেন, সবাই এক হবে। কিন্তু রাজনৈতিক বিদ্যমান যে সিস্টেমটা আছে, যেহেতু আমাদের বিদ্যমান রাজনৈতিক নেতৃবৃন্দরা গত 20 বছর ধরে, 30 বছর ধরে তারা পার্টি পলিটিক্স করছেন, আমি এই শব্দটাকে খুব এভাবেই বলি যে আমাদের এখানকার যে বিগত 40-50 বছর ছিল, এটা হচ্ছে পার্টি পলিটিক্স, মানে দেশের জন্য পলিটিক্স বলেন না, মানে এটাকে পার্টি পলিটিক্স বলে, পিপল পলিটিক্স না। আমরা এখানে দুইটা খুব সুন্দরভাবে ডিমার্কেশন করি, একটা হচ্ছে পিপল পলিটিক্স, যেটা জনগণের জন্য করা, আরেকটা হচ্ছে পার্টির পলিটিক্স। পার্টির পলিটিক্স হচ্ছে পার্টির নেতৃত্বকে পার্টির স্বার্থ মানে ঠিক রেখে নিজের রাজনীতি, বক্তব্য সবকিছু ঠিক রাখা। তখন যেটা হয় যে আপনার পার্টির মনোনয়ন মানে ইয়ার ঠিক রেখে আপনি হচ্ছে আপনার পদোন্নতি হইতে থাকে সর্বোচ্চ জায়গার থেকে। তো সেই জায়গার থেকে যেটা হচ্ছে যে তারা চিন্তা করে এই সিস্টেমগুলো যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই সিস্টেমটা তারা আসলে, যে মানুষ আছে না যে পরিবর্তন কখন চায়, এটারও তা এইজ আছে। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাদের এই এইজ প্রজন্ম আকারে হয়, তারা এই পরিবর্তনটা সাহসটা করতে পারতেছে না, পরিবর্তনটা আসলে গ্রহণ করতে তারা তৈরি নয়। এটার একটা জায়গার মনে করি। আর কেউ কি যোগ করতে চান? জি প্লিজ, প্লিজ। জি জি অবশ্যই। যে আপনারা ভাইয়া যেটা বললো যে আমরা হচ্ছে যে সংবিধান ফ্যাসিস্টবাদী তৈরি করছে, তাহলে কনস্টিটিউশন বাই রেভলিউশন কেন করা হলো না? যেহেতু এটা জুলাই বিপ্লব, এটা কনস্টিটিউশন বাই গ্রান্ট কেন করা হলো না? জি, আর কেউ একটু সামনে দিবেন। জি জি, আমি রাতুল হাসান, বরিশাল থেকে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যেমনটা ভাইয়া বললেন যে আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল যে তারা একটা নতুন রাজনৈতিক দল করবে, তাহলে কেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে গেল? এটা কি এমন যে তারা সরকারের থেকে আগে দেখতে চাইছে বা সরকারের সুবিধাগুলো নিতে পারে কিনা দল গঠন করার, বা কারণ মানে একটা ভবিষ্যতে একটা কিংস পার্টির তকমা পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়? এই ব্যাপারে ভাইদের মন্তব্য অবশ্যই প্লিজ। আমি জান্নাতুল ফেরদৌস, একজন সাধারণ শিক্ষার্থী। আমি একজন নারী হিসেবে আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, 24-এর গণ অভ্যুত্থানের সময় একটা বড় দলের পতন ঘটে,
কিংবা যে কোনো দল থাকাকালীন, এমনকি সামনে আরেকটা দল আসছে, আমরা যা দেখলাম, আমার 18 বছর বয়সে আমার বুঝ হওয়ার পর থেকে আমি যতটুকু দেখলাম, নারীরা ঘরে হোক বাহিরে হোক কোথাও কোনোটা নিরাপত্তা নেই। এমনকি সামনের দিকে যে দলটা আসছে, আমরা কতটুকু বিশ্বাস রাখতে পারি ওনাদের কাছে যে আমরা নারীরা ঘরে বাহিরে সাহস নিয়ে বের হতে পারবো, চলাফেরা করতে পারবো? আমরা এখনো অনেকটা আতঙ্কের মধ্যে চলাফেরা করি। এমনকি আপনারা দেখছেন কিছুদিন আগে অনেক ঘটনা ঘটছে, যেটা আমাদের জন্য অনেক আতঙ্কের ব্যাপার। আমরা কিন্তু এখনো কোনো সাহস নিয়ে রাস্তাঘাটে বের হইতে পারি না। আমরা একজন শিক্ষার্থী। ধন্যবাদ আমাদেরকে আপনাকে। বের হতে অনেকগুলো হবে। প্রশ্ন আমরা নিয়েছি, দুইটা প্রশ্ন আমি আমরা উত্তরগুলো একটু বিরতি থেকে ফিরে আসার পর নেব। আচ্ছা। 3টি প্রশ্নের নিয়েছি আমরা, উত্তরগুলো বিরতি থেকে নিব এবং আমারও বেশ কিছু প্রশ্ন আছে সেই একই বিষয়ে, যেটা স্যার প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা আমাদের জমে উঠেছে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম জেডএসআরএম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম আদিব এবং আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 শীর্ষ নেতা। আমরা কথা বলছি নতুন রাজনৈতিক দলকে নিয়ে, যে 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে যে দলের ঘোষণা আসবে, সেই দলটি বাংলাদেশের রাজনীতিতে কতটা পরিবর্তন আনতে পারবে কিংবা কতটা দূর যেতে পারবে। বিরতির আগে একজন প্রশ্ন রেখেছিলেন আমাদের এখানকার উপস্থিত তরুণ জেনজি জেনারেশনের প্রতিনিধি, যে কিংস পার্টি হয়ে যাবে কিনা এই দলটি। আমারও প্রশ্ন, বাংলাদেশের বেশ কিছু দল আছে, কিংস পার্টি, এবিপি পার্টি, গণ অধিকার পরিষদ, যারা রাজনীতিতে আছে নামে কিন্তু শীর্ষ পর্যায়ে যেতে পারেনি। আপনি হান্নান মাসুদ বলছিলেন যে 100 বছরও লাগতে পারে আপনাদের লক্ষ্য অর্জনে। তার মানে কি এই নির্বাচনকে কেন্দ্র করে, দল তো রাজনৈতিক দল নির্বাচন কেন্দ্রিকই হয়, নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কোনো লক্ষ্য আছে কিনা নাকি নেই? না, খুব সুন্দর কথা বলছে। কিংস পার্টির আসলে সংজ্ঞায়নটা কি দেখেন, যে হচ্ছে আওয়ামী লীগ যে দলটি গঠিত হয়েছিল, সেই আওয়ামী লীগের ইতিহাস দেখেন, আইয়ুবের সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগ নিজেরা ফুলে ফেপে উঠেছিল। এরপরে ধরেন হচ্ছে বিএনপি যে দলটা গঠন হয়েছিল, সেটা 1979 সালে, মানে রাষ্ট্র ক্ষমতায় থেকেই, মেজর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকেই গোয়েন্দা সংস্থাদের ব্যবহার করে নিজের মন্ত্রী এমপি সব রেখেই কিন্তু দলটা গঠন করেছে। এরপর হচ্ছে জাতীয় পার্টি এরশাদের, সেটা দেখেন যে হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা আপনাদের দলটাও কি সেভাবেই হচ্ছে কিনা? আমি একটু আপনাদের দলটা ওইটা হচ্ছে কিনা, আমি এটা প্রশ্নটা একটু সেটা যেন না হয়, সেটা যেন না হয়, তার কারণে গতকাল নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে আসছে। এর আগে আপনার হচ্ছে যে এই সরকারের অংশী কেন হয়েছে দেখেন, হচ্ছে এই সরকারের অংশী হচ্ছে আমাদের এখানে কিন্তু সকলকেই প্রপোজাল দেওয়া হয়েছিল যে হচ্ছে সরকারটা আমরাই গঠন করি, কিন্তু আমরা নিজেদেরকে অনভিজ্ঞ বলে, আমরা নিজেদেরকে মানে হচ্ছে ছোট ভেবেই আমরা সেখান থেকে ফিরে এসেছি। আমাদেরকে বলা হয়েছিল যে উপদেষ্টা করতে সবার ইয়াতে, আমরা সেখান থেকে ফিরে এসেছি আমরা মানুষের জন্য কাজ করার জন্য। কিন্তু যখন আমাদের কেউই পলিটিক্যাল পার্টি মানে সরকার যেতে রাজি হচ্ছিল না, তখন হচ্ছে অভ্যুত্থানের ফেস হিসেবে কেউ যদি তখন যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি অভ্যুত্থানের কোনো একজন ব্যক্তি যদি এই গভর্নমেন্টে না যায়, দুই একজন যদি না যায়, তাহলে গভর্নমেন্ট লেজিটিমেসি পাচ্ছিল না। কারণ এই গভর্নমেন্ট গঠনের জন্য, সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠনের জন্য আপনারা জানেন সেনানিবাসে একটা মিটিং হয়েছিল। সেনানিবাসে আমাদেরকে বাদ দিয়ে তারা নিজেরা সকল রাজনৈতিক দল গিয়ে সরকার ঠিক করে ফেলেছিল। আবার হচ্ছে তারা বঙ্গভবনে একটা মিটিং করেছিল, রাস্তা থেকে ধরে নিয়ে 2-3 জনকে সমন্বয়ক বানিয়ে, সেখানে যখন দেখছে যে সেই সেনানিবাসে যে মিটিং হয়েছে, সেখানে যখন বুঝতে পারছে যে এই দেশের মানুষ মানবে না, তখন সমন্বয়ক নিতে হবে। কোথা থেকে নিচ্ছে? তখন রাস্তা থেকে ধরে 2-3 জনকে নিয়ে গিয়েছে। এরপর একটু শেষ করি, এরপরে হচ্ছে শেষে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হয়, সেখানেও বিভিন্ন বার্গেনিং, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বার্গেনিং হয়েছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কাউকে আমরা সরকারের প্রধান দেখতে চাচ্ছি না। শেষমেশ সকল রাজনৈতিক দলের অনুরোধে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 3 জন গিয়েছেন। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হচ্ছেন, যে হচ্ছে আমলারা কথা শুনছে না, বিএনপি পন্থী আমলা আছে, ধরুন হচ্ছে আওয়ামী পন্থী আমলাদেরকে সরিয়ে সেই আমলার জায়গায় কাদেরকে বসানো হচ্ছে, কি হচ্ছে অভ্যুত্থান পন্থী আমলা আছে, বিএনপি পন্থী আমলা, জামাত পন্থী আমলা, তাদেরকে আপনি কিন্তু দেখেন নাই যে কোনো আমলা একসাথে 100 আমলা কিন্তু আমাদের ওই জন্য বিবৃতি দেয় নাই। ওএসডি করা কোনো আমলাকে বিবৃতি দিতে সাহস করে নাই, মানে হচ্ছে যাকে চাকরিচ্যুত করা হয়েছিল তারাও কিন্তু দেয় নাই বিবৃতি আমাদের জন্য একসাথে হয়ে 100 জন মিলে যে হচ্ছে। তো এদেরকে আপনি ওখানে বসাতে হচ্ছে, কারণ রাষ্ট্রটা চালাতে হবে। আর বিপ্লবী সরকারের যে ব্যাপারটা বলছেন, তো সেখান থেকে বের হয়ে এসে একটা প্রমাণ করে দিয়েছে আসলে সরকারি ক্ষমতা ব্যবহার করে আমরা এই দলটা করতে চাচ্ছি না। বারবার সরকারের বিরুদ্ধে প্রোগ্রাম করছি, সেই দিন আমরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে প্রোগ্রাম করতেছি না, আমরা সরকারের অলওয়েজ সমালোচনা করতেছি, বাট সরকারকে সহযোগিতাও করে যাচ্ছি। বিপ্লবী সরকারের সেই পরিবেশটা আসলে সেদিন ছিল না, যেটা পরিবেশটা গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবটা হয় নাই। কারণ হচ্ছে আমাদের
আমাদের এখানে এই বিপ্লবে কিন্তু আর্মিদের একটা অংশ কিন্তু মিছিল নিয়ে বের হয়ে আসে নাই যে আমরা ছাত্রদের সাথে আছি, আমরা ইয়ে করবো। সচিবালয় থেকে একটা অংশ কিন্তু বের হয়ে আসে নাই যে আমরা আর এই সরকারের কথা মানতেছি না, মানে বিপ্লবী হয়ে উঠে যে গভর্নমেন্টের প্রত্যেকটা স্টেক থেকে, পুলিশ থেকে একটা অংশ কিন্তু মিছিল নিয়ে বের হয়ে আসে নাই। আপনি কাদেরকে পুলিশ বানাবেন, কাদেরকে আমলা বানাবেন, কাদেরকে আর্মি বানাবেন বিপ্লবী সরকার করতে হলে? বিপ্লবের জন্য নিজস্ব এই যে স্টেকগুলার লোক দরকার হয়। আচ্ছা, যদি এই বৈষম্য ছাত্র আন্দোলন যে এই সামনে যে আমরা যে একটা নতুন উন্মোচন দেখতে চাচ্ছি, সেটা কি যদি ধরেন বড় রাজনৈতিক দল হিসেবে, সবাই তো যখন রাজনৈতিক দল হিসেবে উন্মোচন হয় তখন মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা দেখি রাজনৈতিক দল হিসেবে উন্মোচন করে, যদি সেই মহৎ উদ্দেশ্যটাকে ভুলণ্ঠিত হয় এবং তারা কি কোনো নাগরিক ঐক্য সহ বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপি এবং গণতন্ত্রের মঞ্চ যেটা আমরা দেখি, সেরকম কোনো বড় বড় রাজনৈতিক দলের সাথে জোট করবে কি করবে না, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা ফিরবো। যদি কিন্তু একটু শেষ করি, যদি কিন্তু অনেক শব্দ আছে, তো কথাটা হচ্ছে যে দলটা হচ্ছে সেই দলটা শুধু আমার না, এই দলটাকে কোন পর্যায়ে দেশের মানুষ নিয়ে যাবে। আমরা এই যে 100 জন বা 150 জন মিলে একটা দলের সেন্ট্রাল কমিটি করছি, আমরা আসলে দেশের মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছি যে আমরা এমন বাংলাদেশ দেখতে চাচ্ছি, এমন রূপরেখা দেখতে চাচ্ছি, আমরা একটা ঘোষণাপত্র নিয়ে হাজির হচ্ছি। এই দেশের মানুষ হিসেবে আপনি, আপনারা সবাই এসে এই দেশের এই দলের পিছনে আপনারা কতটা স্টেক নিয়ে দাঁড়াচ্ছেন সেটার উপর নির্ভর করে যে স্বপ্নগুলো এই দলটা দেখাচ্ছে সেটা আসলে বাস্তবায়ন হবে কিনা। আপনারা যেমন হচ্ছে অভ্যুত্থানের জন্য আমরা স্বপ্ন দেখাচ্ছি যে শেখ হাসিনা পতন ঘটাবো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনারা সবাই যখন পিছনে এসে দাঁড়াইয়ে গেছেন তখন কিন্তু এটা সফল হয়ে গিয়েছে। ঠিক একইভাবে একটা রাজনৈতিক দল হচ্ছে, আমরা একটা স্বপ্নের কাছে ঐক্যবদ্ধ হচ্ছি। এই স্বপ্নকে কেন্দ্র করে যদি হচ্ছে আমাদের সাথে আপনারা সব ঐক্যবদ্ধ নয়, যে আপু বললো যে হচ্ছে নারীদের নিরাপত্তা, আসলে নারীদের নিরাপত্তা রাষ্ট্র, এই রাষ্ট্রটা রানই করে নাই কখনো রাষ্ট্র হিসাবে। এই রাষ্ট্রটাকে সবসময় দলীয়করণ করা হয়েছে, রাষ্ট্রের সকল সংস্থাকে দলীয়করণ করা হয়েছে। সেই জায়গা থেকে যদি রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে, তাহলে আপনারা কোন কোন পলিসি অ্যাডপ্ট করবেন? আমরা দেশের প্রতিটা নাগরিক করতে হবে। ভাই একটু 30 সেকেন্ড দিবেন। আর এই জায়গা থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে হচ্ছে এই দলের পিছনে আপনাদের অবস্থান নিশ্চিত করবে এই দল যে স্বপ্নগুলা, রূপরেখাগুলো দিবে, সেই রূপরেখাগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। পাশাপাশি হচ্ছে বললো যে ভোটকে কেন্দ্র করে আমাদের দল কিনে, আমি এটার একটু উত্তর দিতে চাচ্ছি। আসলে ভোটকে কেন্দ্র করে আমাদের দল, আমি এই জন্য বলছি আমরা একটা লড়াই, একটা রূপরেখা তৈরি করে এই লড়াইটা শুরু করেছি। এটা হয়তো আমরা 3 মাসেও সফল হইতে পারি, 1 বছরও সফল হইতে পারি। আমাদের পিছনে মানুষ না আসলে আমরা 100 বছরও সফল হব না, কিন্তু আমরা এই লড়াইটা জারি রাখবো। আমাদের মেন কথা হচ্ছে আমরা লড়াইটা চালিয়ে যাব। এই লড়াইটা কিন্তু আমরা স্বপ্নকে কেন্দ্র করে, যে স্বপ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিব, সেই বন্দোবস্তটার স্পেসিফিক কিছু পয়েন্ট আমরা জানতে চাই। তার আগে আরিফের কাছে জানতে চাই, আমি বলছিলেন যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, সরকারের কোনো সমর্থন নেই, সরকারের বিরুদ্ধে আপনারা যাচ্ছেন, বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে। কিন্তু গত 2-1 দিন আগেও ছাত্র দলের সেক্রেটারি, তিনি চীনে আছেন, সেখান থেকে একটা বিবৃতি দিয়েছেন যে একজন পদত্যাগ করলেও সরকারের কিন্তু সঙ্গে তারা সমর্থন বলি কিংবা সরকারের এক ধরনের আছে এই দলটির উপর, তারা তাদের পুরোপুরি বাইরে যেতে পারবে না। একমত কিনা আপনারা? এবং অন্য উপদেষ্টা যারা আছেন ছাত্র প্রতিনিধি, তারাও কি আসলে সরে আসবেন কিনা? না, তারা কখনোই সরে আসবেন না। প্রথমত বিষয় হচ্ছে এখানে দেখেন 5ই আগস্ট পরবর্তীতে বিএনপি যে পদক্ষেপগুলো নিচ্ছে, যে বক্তব্যগুলো নিচ্ছে, এটার প্রত্যেকটার মধ্যে এক ধরনের দ্বিচারিতা আছে। যেমন ভাই আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর যে হিস্ট্রি দেওয়া হয়েছে, যে দেখেন জিয়াউর রহমান রাষ্ট্রপতি থেকে দল গঠন করছেন, অর্থাৎ রাষ্ট্রের কিং থেকে সে দল গঠন করছেন। আপনার হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি থেকে তারপরে দল গঠন করছেন। বিষয়টি হচ্ছে যে আমাদের যে সরকারটা আছে, সরকারটা আসলে কার সরকার, এই বিষয়টা আসলে আমাদের জনগণের কাছে সুস্পষ্ট না। সকলেই ভাবে সরকারটা আসলে শুধু ছাত্রদের সরকার, কিন্তু সরকারটা আসলে শুধু ছাত্রদের না। এই রাষ্ট্রের সর্বোচ্চ যে 4র্থ যে পদ, প্রধান বিচারপতি, সে তো বিএনপির একেবারে দলীয় পদের। রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যে উপাচার্য, 35টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে এই সরকারের সময়, সেখানে 23টা বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছে বিএনপি-পন্থী এবং বিএনপির সরাসরি দলের সাথে রিলেটেড। তাহলে আবার কেন বিএনপি সরকারে না থাকলে বিএনপি কিভাবে এত প্রভাব করলো, তখন আপনারা কেন প্রতিবাদ করেন? না, এখানে আমি বিষয়টা বলি এক। দ্বিতীয়ত বিষয়টা এখানে যে বিষয়টি হচ্ছে যে ধরেন সরকারটা তাহলে কার? সরকারটা হচ্ছে সকলের, মানে এখানে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকেরই এখানে কোনো না কোনো স্টেক আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানকার যে শিক্ষার্থীরা আছে তাদেরও এখানে একটা স্টেক আছে, এবং সিভিল সোসাইটি যারা আছে তাদেরও এখানে একটা বড় একটা স্টেক হোল্ডার আছে। আমরা যখন 5ই আগস্ট অভ্যুত্থান, শেখ হাসিনা এখান থেকে পালাতে বাধ্য হয়, তার পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সরাসরি বিএনপিকে প্রথমেই প্রস্তাব করেছিলাম যে এই গভর্নমেন্টের
পতনে মোট 3টা অংশের বড় শক্তি ছিল। একটা ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, সাথে রাজনৈতিক দলগুলো একটা অংশ, বিভিন্ন শ্রেণী পেশা যেটা জনতা আকারে ছিল, অর্থাৎ 3টা অংশ কিন্তু এ দিছে। সরকার গঠনটা আমরা সেভাবে করতে চাইছি যে রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধি হোক, পাশাপাশি সিভিল সোসাইটি, শ্রেণী পেশার এবং ছাত্র প্রতিনিধি মিলে সম্মিলিত সরকার। বিএনপি সেখানে কী করছে যে তারা সরাসরি নাম মানে তারা বলছে যে না আমরা ওইভাবে আমাদের দলীয় লোক দিব না, কিন্তু একই সাথে আবার এই গভর্নমেন্টে যারা উপদেষ্টা আছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপদেষ্টার যারা আছেন প্রত্যেকে বিএনপির সময় সচিবের দায়িত্ব পালন করছেন। বর্তমানে অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির সময় গভর্নর হয়েছেন ব্যাংকের, আচ্ছা। বাংলাদেশ ব্যাংকের। বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বিএনপির সময় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে একটা সচিবকে কারা বানায়? অবশ্যই সরকার তার প্রতি লয়াল থাকলে তো তাকে সচিবের জন্য মনোনীত করে। এই গভর্নমেন্টের আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মানে ক্লাসমেট বলেন কিংবা হচ্ছে তার সাথে সরাসরি সম্পর্ক। ইভেন প্রথম যেদিন সরকার গঠন হয়েছে প্রত্যেকটা উপদেষ্টার নাম বিএনপির তখন ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তার নামের তাকে প্রত্যেকজনের নাম পড়ে শোনানো, তাকে বলা, এবং শুধু বিএনপি না জামাত বলেন এবং গণ অধিকার এবং এরকম বেশ কয়েকটি দলকেই হচ্ছে যাদের নাম মানে কারা কারা উপদেষ্টা আছেন তারা কিন্তু সম্মতি দিছে, যাদের বিষয়ে বড় ধরনের আপত্তি দিচ্ছেন তারা কিন্তু গভর্নমেন্টে আসতে পারেন। অর্থাৎ সরকারটা কিন্তু সিলেকশনে গঠনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করেছে এবং এখনও সরকারের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা দল কিন্তু সুবিধা পাচ্ছে। এখানে বিএনপি যেটা করছে যে বিএনপি জনগণকে বোঝাচ্ছে যে এটা ছাত্রদের দল, ছাত্রদের সরকার, এটা শুধু তো ছাত্রদের সরকার না, এটা সকলের সরকার এবং সকলে এটা সুবিধাভোগী। এখন যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আসলে এই সিচুয়েশন হিস্ট্রিতে কখনো হয় নাই, এমন একটা সিচুয়েশন যেটা হচ্ছে সকল দল সমানভাবে তার গণতান্ত্রিক চর্চা করতে পারবে, এটা তো কখনো হয় নাই। আপনার হয় কি যে ধরেন বিএনপি ক্ষমতায় আছে, এখানে ধরেন আওয়ামী লীগ বলেন অন্যরা রাজনৈতিক সভা সমাবেশ চাইলেই করতে পারে না, পুলিশ অনুমোদন দেয় না, গোয়েন্দা সংস্থারা ডিস্টার্ব করে। এখন তো বিএনপি সমাবেশ করছে, সরকার ডিস্টার্ব করছে না, আমরা সমাবেশ করছি, সরকার ডিস্টার্ব করতেছে না, গণ অধিকার করতেছে, গণ অধিকার ডিস্টার্ব করছে। অর্থাৎ সরকারটা কিন্তু সবচেয়ে যে নিউট্রাল পজিশন সেটা আছে। আর ছাত্র যে উপদেষ্টা আছেন এরা তো সরকারের প্রধান জায়গায় নাই, প্রধান জায়গায় আছেন ডক্টর ইউনূস এবং অন্যান্য যে প্রধান যে দায়িত্বগুলো আছেন তারা তো হচ্ছে সরাসরি ছাত্রদেরকে যে একেবারে ফেভার দিচ্ছেন বিষয়টা, ফলে যেটা হচ্ছে আপনি মনে করছেন কিংয়ের জায়গাটা তো ছাত্ররা না, নতুন রাজনৈতিক দলে সরকারের থেকে কিংবা ছাত্রদের পক্ষ থেকে কোনো ফেভার তারা পাবে না আপনি মনে করছেন? আমরা একটু একদমই রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা করতে চাই, আমাদের আয়োজন যেটা নিয়ে। এই নতুন রাজনৈতিক দলে আপনারা কি ঘোষণাপত্র দিবেন তার একটা দুটো অংশকে আমাদেরকে বলবেন, মানে মূল বক্তব্য আসলে কি থাকবে? দেখেন, মূল বক্তব্যের মধ্যে আমাদের মেইনলি থাকবে হচ্ছে আমাদের আগামীতে আমরা একটা নতুন সংবিধান চাচ্ছি, যেটার মাধ্যমে যেটাকে ব্যবহার করে আর কেউ ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। আমি যদি একটু আপনাকে থামিয়ে দিই যে এই ঘোষণাপত্রটা যদি বাস্তবায়ন করতে হয়, এই যেটুক বললেন নতুন সংবিধান, তাহলে তো ক্ষমতায় যেতে হবে, একমত আপনি? আপনার কি মনে হয় যে সেটা এই আগামী ডিসেম্বর কিংবা মার্চ যেখানে নির্বাচন হোক, এই পরিস্থিতিতে ছাত্রদের এই দল কিংবা নাগরিক কমিটির এই দল তারা সরকার গঠন করার সক্ষমতা রাখে? এটা ওই সামনের সারির যারা আছে এবং হচ্ছে সারা দেশের ইয়াতে স্ক্রিনে যারা দেখতে পারবে তারা বলতে পারবে আসলে এটা কি অবস্থা। আমরা বলছি আমরা এটা করব, এটা এই নির্বাচনে যদি এই দেশের মানুষ যদি আমাদেরকে সাপোর্ট দেয় আমরা এটা নির্বাচনে আমরা করতে পারবো। মানুষ যদি এখন যদি মনে করে যে না, দেশের মানুষ আসলে সিদ্ধান্ত নেবে তারা নতুন সংবিধান চাচ্ছে কিনা, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে তারা অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন চাচ্ছে কিনা, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা হচ্ছে ছাত্র রাজনীতি যেটি নামক যে লেজুর ভিত্তিক দলীয়করণ আছে এটার পরিবর্তন চাচ্ছে কিনা। আমরা যে স্বপ্নগুলো দেখাচ্ছি, আমরা মূলত একটা স্বপ্ন মানুষের সামনে হাজির করতেছি। এই স্বপ্নকে কেন্দ্র করে মানুষ যদি এই স্বপ্ন বাস্তবায়ন করাতে চায়, মানুষ আমাদেরকে সাপোর্ট দিবে। মানুষ যদি এর পিছনে যদি আমাদের পিছনে দাঁড়ায়, মানুষ যদি স্বপ্নকে কেন্দ্র করে, আমরা এখানে কোনো ভোট কেন্দ্র করে বা ইয়ে করে বলতে চাচ্ছি না, আমরা স্বপ্নকে কেন্দ্র করে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এই স্বপ্নটাই হচ্ছে মানুষকে সেই ইয়ার জায়গায় নিয়ে যাবে। স্বপ্নটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তখনও দেখা হয়েছিল। তখন ছাত্ররা কিন্তু যেমন উপদেষ্টা পদে গিয়েছিল, এখন তারা আবার উপদেষ্টা পদ ছেড়ে দিল, তাহলে তখন কি স্বপ্নটা ভেঙে গিয়েছিল? এমনকি আপনাদের দলটিতেও হতে পারে? হ্যাঁ, হতে পারে। আপনি এখানে যে হতে পারে না বলতে কিচ্ছু নেই।
আপনি বিষয়টা হচ্ছে ছাত্র উপদেষ্টা যারা গিয়েছে ভাই আপনারা তারা আসলে তাদের জায়গা থেকে চেষ্টার কমতি ছিল কিনা, তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতে সংবিধান আরেকটা নিয়ে আপনি যেমনটি বললেন সংবিধান নিয়ে Please, আপনি একজন আমার একজন কথা- করে বলবেন, না হলে আমি এখানে কোনো কিছু আমি এখানে কোনো কিছুকে একেবারে আলটিমেট ধরে নিতে পারি না। Okay, হ্যাঁ। কারণ হচ্ছে আমি আরিফ। এখন এখানে সৎ আছি, কালকে যে আমি অসৎ হয়ে যাব না এটা কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনার এই উপদেষ্টা যারা ছাত্র উপদেষ্টা হিসেবে আপনারা পাঠিয়েছেন তারা কিন্তু হচ্ছে তাহলে কি আপনি- সংবিধানের পরিবর্তন চেয়েছে, তারা কিন্তু হচ্ছে আমাদেরকে ঘোষণাপত্রের জন্য সাপোর্ট দিয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে একটা বিরাট অংশ বড় রাজনৈতিক দলগুলো না করার কারণে তারা পারে নাই। তার মানে হচ্ছে সরকারের আলটিমেট ইয়া ছাড়া আমরা ultimate ক্ষমতা এই ছাড়া আলোচনা তারা শুনেছি, জি পারছে না। প্লিজ এটা তো বাস্তবতা। আরিফ একটু যোগ এটা করতে তো আপনারা চাচ্ছিলেন। ফিল করছেন নাকি ফিল করেন Please. হ্যাঁ, আলটিমেটলি তারা ফুল পাওয়ার না থাকার কারণে তারা তাদের চেষ্টার হান্নান কারণে ভাই। পারে না, এমনকি তারা লেখালেখিও করেছে হান্নান ভাই এই প্লিজ, জন্যে। আমরা একটু এগিয়ে নিতে চাই। আরিফ আচ্ছা, প্লিজ। এখানে একটা আমরা বলি যে দেখেন আমরা যে ঘোষণাপত্রটা দিব এটা শুধুমাত্র আমাদের স্বপ্ন না, আমরা বাংলাদেশের হিস্ট্রিতে, এটা নট অনলি বাংলাদেশ, সাউথ এশিয়ার ইতিহাসে এরকম বিরল ঘটনা যে জনগণের কাছে সরাসরি মতামত চাওয়া হয়েছে। আমরা গত 15 দিন ধরে সরাসরি এখানকার শ্রেণী পেশার এখানে দুইভাবে আমরা গেছি, একটা অনলাইনে গেছি, অনলাইনে প্রায় 2 লক্ষের মতো মানুষ আমাদের করছে, এবং সরাসরি আমরা 1 লক্ষ 2 মানুষ লক্ষ একেবারে কেন করলো? দেশে তো জনসংখ্যা আরো অনেক। আপনার হচ্ছে সরাসরি অনলাইনেও আমরা কিন্তু করেছি। সেই জায়গায় আপনার হচ্ছে প্রায় 3 লক্ষাধিক মানুষ তারা সরাসরি মতামত দিচ্ছে। Okay. কি মতামত দিয়েছে? যে তারা যেমন তাদের কাছে আমরা সরাসরি জিজ্ঞেস করছি যে বাংলাদেশের বিদ্যমান যে সমস্যাটা আছে এটা সমাধানের জন্য আপনি 3টা সাজেশন দেন, কোন 3টা সাজেশনে পরিবর্তনটা হবে। Okay. এখানে আপনি একটা রাজনৈতিক দলের কাছে কি কি প্রত্যাশা করেন, একটা দলের নাম আপনি কি চান, আপনি দলের মার্কাটা কি চান। তো সেখানে আমাদের এখন পর্যন্ত যতটুকু অ্যানালাইসিস হয়েছে, আমাদের গত সংবাদ সম্মেলনে আপনি যেটি দেখেছেন, জি। যে সেখানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষ মানে সবচেয়ে বেশি যে মতামত আছে যে দুর্নীতির যদি আমাদের দেশে কমানো যায় তাহলে আমরা কিন্তু সবাই এখন দেখেন যে এটা কিন্তু আমাদেরও চাওয়া, মানে আমাদেরও বলা যে দুর্নীতি সবারই কমালে চাওয়া, জি। চাওয়া। এরপর বলছে যে শিক্ষা খাতে সংস্কার করা, এরপর বলছে পরিবহন সেক্টরে এর সমস্যা সমাধান করা, স্বাস্থ্য খাতে সমাধান করা, এবং আরেকটি বিষয় এখানে ইন্টারেস্টিং আছে যে ধরেন আমাদের এখানে 5 থেকে 6% মতন মানুষ মতামত দিছে যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। তাহলে এই যে ধরেন সকল মানুষের মতামতটাই কিন্তু কি আমরা দেখতেছি, ওই যে তাদের যে চাওয়া সেটার সাথেই কিন্তু মিলেই কিন্তু একটা আপনার ঘোষণা, অর্থাৎ এটা শুধু আমাদের না, মানে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে পিপলের কাছ থেকে যে চাওয়াটা আসছে, সেটাই যেমন আপনারা তুলে ধরতে anti-corruption চান। বলেন, শিক্ষা খাত সংস্কার, স্বাস্থ্য খাত সংস্কার, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র চর্চা, আর এরকমও মতামত আসছে। আমরা একদমই শেষের দিকে, আমরা একটু সবার কথা জানতে চাই। আমরা একটা শেষ প্রশ্ন ছিল। না, আমি সবার প্রশ্নই নিব, আপুর question সবার প্রশ্ন নিব। এই রাজনৈতিক দলের কাছে আপনারা কি চান, স্পেসিফিক একটা করে কথা বলবেন সবাই। একটা, আমি রংপুর থেকে ওয়াসিমুল বাড়ি সিয়াম। উত্তরবঙ্গ বরাবরই পিছিয়ে আছে, আপনারা জানেন। যে সরকারই এসেছে উন্নয়ন করেছে, কিন্তু নিজের পকেটের উন্নয়ন করেছে। আপনাদের দলের কাছে প্রশ্ন, আপনারা কোন উন্নয়ন করবেন? Okay. এছাড়াও তিস্তা বাস্তবায়ন যে মহাবাস্তবায়ন যে প্রকল্প নিয়ে দাবি তুলেছে উত্তরবঙ্গের নদী পাড়ের মানুষ, সে সম্পর্কে আপনারা যদি সরকারে আসেন সেটি কিভাবে দেখবেন এবং আপনারা কতটা তাদের পাশে উত্তরবঙ্গে দাঁড়াতে আপনাদের কি চান, এটাই আমি প্রশ্নটা নেব। তিস্তা তারা সরকারে আসলে তখন সেই আলোচনা হবে, এটা অনেক দূরের পথ। জি প্লিজ। আমি ফাবিহা তাসনিমা, সাধারণ শিক্ষার্থী, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ। আমার জানার জন্য প্রশ্ন হচ্ছে যে দেখা যায় অনেক সময় ছাত্র সংগঠনগুলো তারা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পরিবর্তে তারা নানা এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে। তো সেই ক্ষেত্রে এই যে নতুন দল আসছে সেটা কি অন্তর্ভুক্ত থাকবে তারা, নাকি এর যদি অন্তর্ভুক্ত না থাকে তারা সেটা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে? ছাত্র সংগঠনের কথা বলছেন আপনি? জি। জি প্লিজ। আমি কাউসার আহমেদের হাত, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি জার্নালিজম স্টুডেন্ট। তো আমরা আবহমান কাল থেকে দেখে আসতেছি যে দেশ পরিচালনার দিকে যারা থাকে তারা দেশ পরিচালনার থেকে নিজেদের পরিচালনার ক্ষেত্রে বেশি মনোযোগী থাকে। যেমন হচ্ছে যে কারো জ্বর হয়েছে কোনো নেতার, সে চলে যাচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, বা তাদের ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা। তো এই কালচারটা আমরা আবহমান কাল থেকে দেখে আসছি। তো এই কালচারটার মানে পরিবর্তন কি এই দলটা করবে কিনা? জি ধন্যবাদ। আর কেউ? আচ্ছা, আমি জান্নাতুল আল ফরিদা। প্রত্যেকটা দল পরিচালনা করার জন্য তো একটা অর্থের মানে প্রয়োজন হয়, তো আপনাদের অর্থের উৎসটা কোথায়? আমারও প্রশ্ন এটা, প্লিজ। আর
আচ্ছা ভাইয়া বলছিল যে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কন্ট্রিবিউশন ছিল জুলাই অভ্যুত্থানে। সো ইউজিসি থেকে একটা যেমন নর্থ সাউথ ব্র্যাক এগুলা কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত কোনো সন্তান পড়তেই পারে না, আমি যদি স্পেসিফিকলি বলি। সেক্ষেত্রে আপনাদের নতুন রাজনৈতিক দল কি প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি কতটা ফোকাস করবে, এবং তা সেই স্টুডেন্টরা কিন্তু দেশ এবং জনগণের জন্য কিন্তু কাজ করে। এবং আমি যদি আরেকটু বলি যে একতরফা ভালোবাসা হয় না, রাষ্ট্র যদি আমাকে ভালোবাসা না দেয় আমি কখনোই রাষ্ট্রকে ভালোবাসা দিব না। সেক্ষেত্রে কতটুকু এই নাগরিক কমিটি রাষ্ট্রের জন্য ছাত্রদের জন্য ভালোবাসা প্রকাশ করবে? ধন্যবাদ। জি আমি একটা প্লিজ শেষ প্রশ্ন, আমার একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে নারীদের নিয়ে আমরা উত্তরটা দেইনি। সঠিক উত্তরটা আচ্ছা পাইনি অথবা পাবো এমন কিছু। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, যত দলগুলো আগে ছিল বা সামনে যে দলটা আসতেছে, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে বলতেছি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা আমরা গত বছর কিংবা এর আগে থেকেই দেখে আসতেছি, এখন পর্যন্ত আমি এটার মানে আমি কিংবা বাংলাদেশের জনগণ কেউ এটার কোনো পাইতেছি এটার কিভাবে লাগাম টানবে তারা, নতুন দল কি করতে চায়? আমি পাবলিক হক ইরিশা বনশ্রী থেকে বলতেছি। আমাদের প্রতিটি রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট সমর্থন এখন অবধি আছে। তো আপনার সম্পূর্ণ নতুন একটা ফেজ, তো আপনাদের যে মানুষের বিশ্বাস অর্জনের জন্য আপনাদের করণীয়গুলো কি, যে মানুষ আপনাদের বিশ্বাস করবে, কি দেখে বিশ্বাস করবে? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন এসেছে, কয়েকটি আমরা দুজনের আমার কাছ একটা থেকে। ছোট্ট প্রশ্ন ছিল যে ভাই আমরা নিরাপদ সড়ক নিয়ে অনেক আন্দোলন করছি, বাট আমরা এখন পর্যন্ত কোনো নিরাপদ সড়ক পাই নাই। আমরা রাস্তাঘাটের জ্যাম কমে না, একটা রাস্তা ঠিক হয়, রাস্তা ঠিক হওয়ার পরে ওই রাস্তাটা 2 দিন পরে আবার ভাঙে, আবার ওটারে ঠিক করা হয়, আবার ভাঙা হয়, অনেক ভোগান্তি হয়, অনেক জ্যাম হয়। প্লিজ এটা নিয়ে কিছু বলবেন। ধন্যবাদ। শেষ, আমরা সবার প্রশ্ন নেওয়া শেষ, আমরা একদমই শেষের দিকে। হানান মাসুদ এবং আরিফ, আমরা সংক্ষেপে উত্তরগুলো দিতে চাই। যে সবার প্রশ্নগুলো কিন্তু আসলে পুরো বাংলাদেশের মানুষেরই প্রশ্ন, যে রাস্তায় আমরা নিরাপদে হাঁটতে পারি না, রাস্তা সংস্কার হচ্ছে না, কিংবা উত্তরাঞ্চল কিংবা দক্ষিণাঞ্চল কিংবা পশ্চিমাঞ্চল বাংলাদেশের সব জায়গা সমানভাবে উন্নত হচ্ছে না। এবং এটাই আমি কিন্তু বলছি যে আমরা যে জনমত নিচ্ছি এখানে কিন্তু কতজন মতামত দিচ্ছে সেটাতে গুরুত্বপূর্ণ একই জিনিস আসছে। দেখেন এখানে 10 জনে যে প্রশ্নগুলো করছে, পরিবহন সেক্টরের সমস্যা, একজন বলছেন স্বাস্থ্য চিকিৎসা, বিদেশে চিকিৎসা নেয়, নারীর শিক্ষা ব্যবস্থায় খরচ বেশি বলছে, আপু বলছে নারীদের নিরাপদ। আমরা যে জনমত জরিপ করছি ঠিক একই জিনিসগুলো কিন্তু আসছে। অর্থাৎ এখানে কত লক্ষ লোক অংশগ্রহণ করছে, সংখ্যার চেয়ে ম্যাটারটা হচ্ছে পিপলের জিনিসটা উঠে আসে, এবং এইটাকে ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের রাজনীতিটা মানে এখানে আমরা পিপলের জিনিসটাকে সাজাচ্ছি। এটা গেল। আর হচ্ছে আপু বলছেন যে নারীদের জন্য, নারীদের ক্ষেত্রে অনেকগুলো বলছে যে পরিবর্তন হয় না, যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিগুলা মানে দ্রব্যমূল্য কমছে না, আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না, এরকম বেশ কিছু বিষয়। দেখেন আমি জাস্ট একটা উদাহরণ দিব যে আমাদের এখানকার একটা দৈনিকে একটা রিপোর্ট হচ্ছে এই 5ই আগস্টের পরে, যে বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য পুলিশের ডিমান্ড হচ্ছে 1,10,000 পুলিশ সদস্য দরকার। কিন্তু আওয়ামী লীগের গত 15 বছরেই তারা পুলিশ নিয়োগ দিছে 90,000 পুলিশ আওয়ামী লীগ নিয়োগ দিছে, এবং 40% বেশি দিছে। মানে দরকার ধরেন হচ্ছে আমার 100 জন, সে 150 জন নিয়োগ দিছে। তো কেন বেশি দিছে এটা তো স্বাভাবিক। আপনি যদি জানেন আপনারা আমাদের কি হয়, বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডিপার্টমেন্টের দরকার 10 জন, শিক্ষক আছে আপনার 4 জন। এখন যদি কেউ শিক্ষক 20 জন দেয়, তার মানে আপনার বুঝতে হবে যে বাকিদেরকে নিয়োগ দিছে কেন, স্বার্থের জন্য। তার ঠিক এই যে ধরেন যে 90,000 পুলিশ অতিরিক্ত নিয়োগ দিল, বাংলাদেশে প্রয়োজন 1,20,000, সেখানে পুলিশ আছে 1,90,000, এবং এর ভিতর 90,000ই আওয়ামী লীগের সময় নিয়োগ করতে। এখন এরা হচ্ছে কি, আমরা কিন্তু প্রথমে বলছি ফ্যাসিবাদী যে সিস্টেম, মানে আওয়ামী লীগ তো শেখ হাসিনা উপর থেকে শুধু অর্ডার করেন নাই, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত আমলাদের নিয়েও একটা রিপোর্ট হয়েছে ইন্টারেস্টিং, একটি বিজনেস পত্রিকা তারা রিপোর্ট করছে যে আমলাদের মধ্যে 100 জনের মধ্যে 95 জন হচ্ছেন আওয়ামীপন্থী। এখন আমি যদি আজকে বলি যে এই 1 লক্ষ পুলিশের চাকরি কালকে থেকে নট, তাহলে কি হবে? 1 লক্ষ পুলিশের পরিবারে আছেন 5 জন করে সদস্য, বাবা মা ধরলে আরও 10 জন, 10 গুণ 10 লাখ লোক কী করবে? কালকে রাস্তায় এসে আমাদের চাকরি নেই, আমরা করব। তাহলে পুলিশের এই যে সংস্কারটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কি করতে, একই সাথে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে, যারা পূর্বের নিয়োগ তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তৈরি করতে হবে যে ভাই আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে ব্যবহার করছে এটা আসলে ভুল পদ্ধতি ছিল। তাহলে এই যে মানে এটা জাস্ট একটা স্পেসিফিক উদাহরণ দিলাম, যে এই কারণে যেটা হচ্ছে যে 6 মাসে আমরা কেন পারি না, কারণটা হচ্ছে আমরা কিন্তু এইটাই বলছি যে দেখেন রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ, ফ্যাসিস্টের সর্বোচ্চ জায়গায় আছেন, তাকে পরিবর্তন করা যায় না,
পুলিশের সংস্কারগুলো করতে চাচ্ছে না। এখন এই মুহূর্তে যদি পরিবর্তন হয়, বড় দলটা কি চাচ্ছে, যে তারা চাচ্ছে 6 মাস 1 বছরের মধ্যে নির্বাচন দাও, তাহলে আমরা দ্রুত এই পুলিশ 50,000-এর জায়গায় আমরা গিয়ে 50,000 নিয়োগ দিব। আমরা চাচ্ছি যে এটা সবাই মিলে নিয়োগ দেই। ধন্যবাদ আপনাকে আরিফ। আমরা একদমই শেষ প্রশ্নটা আপুর ছিল যে আপনাদের অর্থের উৎসটা কোথায় হবে, আমরা এক কথায় জানতে চাই। দেখেন হচ্ছে ক্রাউড ফান্ডিং হবে, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে যারা শুভাকাঙ্ক্ষী গেছে, স্পেশালি হচ্ছে প্রবাসীরা এই ক্ষেত্রে অনেক কন্ট্রিবিউশন করে। তো এগুলো আমরা একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো এবং হচ্ছে প্রতি ইয়ারলি এটা প্রকাশ করা হবে বা 6 মান্থলিও হইতে পারে। এবং হচ্ছে এটা ওরা কি এগুলা অনলাইন বেসড হবে, সারা দেশের মানুষ দেখতে পারবে যে হচ্ছে কখন কী পরিমাণ ফান্ড আছে, কোথা থেকে আসতেছে এগুলা। এটা আমরা একটু স্বচ্ছতার জন্য যে চেষ্টা করতেছি, এটা হয়তো একটু সময় লাগবে এটা তৈরি করতে, একটা প্রক্রিয়া রিসার্চ চলতেছে এটা নিয়ে। তো পাশাপাশি হচ্ছে আপনি কিন্তু আমাকে মানে এখানে বসিয়েছেন, এই যে একটা অভ্যুত্থান পরবর্তী কয়েক মাসের বেতন, আমি কিন্তু ওখানকারই মানুষ। এখানে আপনার যে যতগুলা কথা বলেছেন প্রত্যেকটা হচ্ছে আমারও কথা, যে আমরা এই পরিবর্তন আমার দরকার। রাস্তায় আমিও হাঁটি, আপনিও হাঁটেন, আমরা সবাই কিন্তু হচ্ছে, আমি নিজেও গুলি খেয়েছি অভ্যুত্থানে, নেতৃত্ব দিয়েছি, কি এই অবস্থা আপনারা হয়তো খেয়াল করছেন। জায়গাটা হচ্ছে আসলে আমাদের দেশটা, এই যে আমরা সবাই মিলে না একটা জায়গায় বলে ফেলি যে হচ্ছে আমাদের ওই দল দিচ্ছে না, আমরা করতে পারতেছি না। আসলে আমরা সবাই মিলে এসে কখন চেষ্টা করি। দেখেন হচ্ছে অভ্যুত্থান পরবর্তীতে আমাদের সাথে মানে আমরা কয়জন 5-7 জন লোক আছে, সারা দেশের কোটি মানুষ রাস্তায় নেমেছে, আসে আমাদের কাছে দেখা করে, আমরা ছবি তুলতে চাই, মানে একসাথে 100 মানুষ 200 মানুষ, আমরা ছবি তুলতে পারি না, কথা বলতে পারি না, হ্যান্ডশেক করতে না। তারপরে আমি অভ্যুত্থানে এত বড় অবদান রাখছি, ইসিবিতে আমি ওই অভ্যুত্থানে 2-3 দিন আমি ডেক্সি ভরে খাওয়াইছি, তারপরেও এরা আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে গুরুত্ব দিচ্ছে না। এই যে একটা ইস্যু হয়ে গেছে, সবাই একটা মানে স্বীকৃতি চাচ্ছে। আসলে এই অভ্যুত্থানটা এই দেশের একেবারে রিক্সা থেকে শুরু করে, রিক্সাওয়ালা মামারা আমাদেরকে লাঠি এনে দিয়েছে না, ভ্যানওয়ালা মামারা ইট ভেঙে দিয়েছে না আমাদেরকে এনে, তাহলে এই অভ্যুত্থানটা ওদের সহ সকলের আমাদের। কিন্তু এই দেশটা যখন গঠনের কথা আসে, কেন আপনারা শুধু আমাদের কয়েকজনের কাঁধে চাপিয়ে দেন যে আপনারা করতে পারছেন না কেন? মানে যখন হচ্ছে এখন একটা পুলিশ ব্যবস্থাকে তো আমরা ধ্বংস, মানে পুলিশ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রশাসন ব্যবস্থা, এই ব্যবস্থা, মানে বাংলাদেশটা ধ্বংস করে দেওয়া হয়েছে। স্পেশালি আমি বলছি স্টেট হিসাবে, অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ স্টেট, কোনো স্টেটসম্যান ছিল না, তারা প্রত্যেকে পার্টিম্যান ছিল। এবং প্রত্যেকে একদম 71 থেকে শুরু করে আজ পর্যন্ত দেখেন কে নিজ দলের বাইরে গিয়ে দেশের জন্য কাজ করছে, মেজর জিয়ার 4 বছর ছাড়া, 4-5 বছর ছাড়া একজন স্টেটসম্যান কেউই হয়ে ওঠে না। আজকে 50 বছরের ধ্বংস করা একটা রাষ্ট্রকে আপনারা মানে হচ্ছে সবাই মিলে একটা জিনিস বলে দায়ী নেন, মানে দায়ী নেন আপনারা, কিন্তু আমরা সবাই মিলে দায়ী নিয়ে যদি আজকে যদি এটাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, আপনি কালকে আমাকে প্রশ্ন করেন 1 বছর পরে যে আপনি কেন এটা করতে পারেন না, আপনারা মানে আমাদের এই দেশটা একজন মেম্বারকে প্রশ্ন করার ক্ষমতা পর্যন্ত এদেরকে দেয় না প্রত্যেককে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এই আমি একটু 30 সেকেন্ড সময় দিবেন, আপনারা একটু কাটবেন, কাটলে ইয়ে করবেন, 30 সেকেন্ড সময় দিবেন। হচ্ছে আমি বলি আমাদের এখানে কিন্তু নাগরিক হয়ে উঠতে দেওয়া হয় নাই। দেখেন হচ্ছে এই দেশের মানুষকে ভোটার বানিয়েছে, কার্ড হোল্ডার বানিয়েছে, তুই আমার পিছনে স্লোগান তুই আমার কর্মী, দলের কর্মী বানিয়েছে। এদেশের মানুষকে বলো নাই তুমি হচ্ছে নাগরিক। অ্যাজ এ নাগরিক হিসেবে যদি একজন মেম্বারকে কোশ্চেন করা শুরু করে যে কয়টা কার্ড এসেছে জেলে ভাতা, কয়টা বিদ্যা কার্ড এসেছে, আপনি কয়জনকে দিয়েছেন বলেন, 50 জন মানুষ জিজ্ঞাসা করুক, কালকে থেকে সেই মেম্বার সোজা হয়ে যাবে। এই নাগরিক চাচ্ছি আমরা প্রত্যেকটা পলিটিক্যাল অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের জন্যই তো আপনারা নতুন অর্গানাইজেশন তৈরি করতে চাচ্ছেন, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। সেই জায়গা থেকে আজকের মানুষ যেখানেগুলো পাচ্ছে না সেগুলোই তো আপনাদের কাছে আশা করবে যে নাগরিক কমিটি এগুলো দিবে, বিধে আমরা তাদেরকে সাপোর্ট করব, রাইট? আমরা দিতে পারবো না ভাই, আমরা বলি কারণ হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের আসলে সময় শেষ। আমি পুরো ব্যাপারটাকে আসলে বুঝতে পারছি যে আসলে এটা আসলে কেউ এককভাবে দেয়ার নয়, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিতে চাচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে। সেই নতুনকে আসলে গ্রহণ করতে আমরা কতটা প্রস্তুত কিংবা তাদের উপর আসলে আস্থা রাখতে আমরা কতটা প্রস্তুত, আমার মনে হয় যে সময় সেটা সবচেয়ে বড় উত্তর দেবে। সময়ের হাতে আমরা সেই উত্তরটা ছেড়ে দিতে চাই, কিন্তু আমরা স্বাগত জানাতে চাই নতুনকে, যারা নতুন বাংলাদেশ গড়বে এবং সব দলকে পাশে নিয়ে সঠিক পথে দেশকে রাখবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠান।